আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। এর আগে বুধবার শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কেমন দেখতে পাচ্ছেন, কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। মালিহা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেল 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে শিক্ষার্থীদের আন্দোলন ছিল, সেই শিক্ষার্থীদের আন্দোলনে যারা নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, তো সেটাকে বলা হচ্ছে জুলাই গণহত্যা। আপনাকে একটু জানিয়ে রাখলাম আর কি। সেই গণহত্যার জন্যই যে সেটা কিন্তু একটা মানবতা বিরোধী অপরাধ, সেটাই বলছেন সকলেই। তো সেটার জন্যই কিন্তু বাগেরহাটের সিয়ামও কিন্তু এই আন্দোলনের শরিক ছিলেন। বাগেরহাটের সিয়ামের বাবা বুলবুল কবির একটা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পক্ষে যিনি ছিলেন তিনি হচ্ছে গাজী MH তামিম। সে গতকাল ধানমন্ডিস্থ যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করেন এবং কালকেই সেই অভিযোগটি আমলে নেন তদন্ত সংস্থাটি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে সেই তদন্ত সংস্থা তদন্ত করার পরে সেটা কিন্তু আপনার ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করবেন এবং তারপরেই কিন্তু আসলে বিচার হবে। তো যে সংস্থাটির আতাউর রহমান সেই তদন্ত কর্মকর্তা, তিনি গতকাল রাত থেকে তদন্ত করছেন। আমাদের সাথে যুক্ত হবেন সেই আইনজীবী। আমি আইনজীবীর কাছে যাচ্ছি এবং তাকেই সরাসরি আসলে আমরা প্রশ্ন করব। আমাদের সাথে এই মুহূর্তে মালিহা রয়েছেন গাজী MH তামিম। আমরা তার কাছে সরাসরি জানতে চাইব যে তদন্তের অগ্রগতি সম্পর্কে বলবেন, যেহেতু আমরা জানি যে তদন্তটা গতকাল রাত থেকেই শুরু হয়েছে। এরপরের অগ্রগতিটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। আর কেন এই জেনোসাইড তো অনেক বড় একটা জিনিস, এই গণহত্যাটা তো অনেক বড় একটা জিনিস, তাহলে কেন আমরা এটাকে গণহত্যা বলছি সেটাও যদি একটু বিশ্লেষণ করেন। জি, আপনারা জানেন যে কালকে মামলা ফাইল করার সাথে সাথে তদন্তকারী সংস্থা এটাকে একটি রেজিস্টারভুক্ত করেছেন, যার মাধ্যমে একটি মামলা রুজু হয়েছে এবং মামলা নাম্বারও পড়ে গিয়েছে। ওই মামলা রুজু হওয়ার পরপর ওনারা এই মামলা তদন্ত করার জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করেছেন। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হওয়ার পরে উনি তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্ত কার্যক্রম শুরু করার প্রাথমিক পর্যায়ে উনি সমস্ত পত্রিকাগুলো ওই পিরিয়ডের কালেক্ট করেছে এবং তা এখন পর্যালোচনা করছেন। উনি তদন্ত কার্যক্রম শেষ করে তদন্ত রিপোর্ট জমা দিবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর। চিফ প্রসিকিউটর এটাকে ফর্মাল চার্জ হিসাবে ট্রাইব্যুনালের জমা দিবেন। এর মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে। এটাই হলো বিচার। জেনোসাইড বলা হচ্ছে সেটা যদি একটু বলতেন। জি, জেনোসাইড এটা বলা হচ্ছে কারণ হলো জেনোসাইডের সংজ্ঞা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3(2)(c) ধারাতে বর্ণনা করা আছে। সেখানে বলা আছে যে যদি কোনো টার্গেটেড পিপলকে অ্যাজ এ হোল অর ইন পার্ট ডিস্ট্রয় করার উদ্দেশ্যে কোনো গণহত্যা বা হত্যা করা হয় তাহলেই সেটা গণহত্যা হবে। এবং এক্ষেত্রে যদি কেউ ইনস্টিগেটিং বক্তব্য দেয়, ইনস্টিগেটিং কথাবার্তা বলে, কোনো বিবৃতি দেয় বা এমন কোনো কার্যক্রম করে যার দ্বারা উদ্বুদ্ধ হয়ে কোনো ল এনফোর্সিং এজেন্সি বা কোনো দলের সদস্যরা একটা মাস পিপলকে হত্যা করে, যাদের উদ্দেশ্য হলো যে তারা কোনো একটা আন্দোলনরত বা কোনো একটা টার্গেটেড পিপল, এই জন্য এটা গণহত্যা। এই ছিল আমার কাছে গণহত্যা নিয়ে যে শেখ হাসিনা সহ যে 10 জনের বিরুদ্ধে মামলা হয়েছে সেটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। মালিহা, ধন্যবাদ আপনাকে। এদিকে বহুল আলোচিত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের উপর শুনানি হবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করে রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ আদালতে বলেন, অনেকদিন ধরে ষোড়শ সংশোধনী রিভিউ আবেদন শুনানির জন্য আপিল বিভাগে রয়েছে, শুনানি হওয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শীঘ্রই জাতিসংঘ কাজ শুরু করবে বলে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্ত কাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। বাংলাদেশের ছাত্রদের বিপ্লবে জাতিসংঘের সমর্থন জানানোয় এবং এই সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নজিরবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পর বুধবার ফোনালাপে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে বলেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় রাজধানীর শাহবাগে শুরু হয়েছে কেন্দ্রীয় জমায়েত, চলছে কর্মসূচিও। এদিকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীর ধানমন্ডির 32 নম্বর সড়ক এবং এর আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজারো ছাত্র জনতা। দর্শক, রাজধানীর শাহবাগে রয়েছেন আমাদের আরেক সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি ও সবশেষ কি অবস্থা জানাবেন আমাদের? ঘণ্টাখানেক আগে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা ছাত্র এবং শিক্ষার্থী জনতা রয়েছেন তারা শাহবাগ মোড়ে এসে জমায়েত হয়েছেন। আমরা এখানে যেই শাহবাগ জাদুঘর রয়েছে, জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সার্জিস এবং হাসনাত, তারা দুজনই আছেন এবং কিছুক্ষণ আগে তারা শিক্ষার্থী জনতার উদ্দেশ্যে একটি বক্তব্য রেখেছেন। তারা তাদের দাবি দেওয়ার কথাগুলো বলেছেন। আমরা একটু হাসনাতের কাছে যাব, হাসনাতের কাছ থেকে একটু জানতে চাইবো যে আজকের কর্মসূচির বিষয়ে তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। হাসনাত, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা তো জড়ো হয়েছেন, আপনাদের কর্মসূচি আজকে কী কী থাকছে? আমাদের রেজিস্ট্যান্স উইক চলছে এবং রেজিস্ট্যান্স উইকে আমরা 4 দফা দাবিতে আমাদের রেজিস্ট্যান্স উইকটি চলছে, খুনি হাসিনার বিচার সহ অন্যান্য যে 4 দফা দাবি। এবং আজকে আমরা আমাদের কর্মসূচি শাহবাগে অবস্থান এবং আমরা শুনতে পেয়েছি যে খুনি হাসিনার যেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বা অন্যান্য যে দোসর যে সংগঠনগুলো রয়েছে যারা ছাত্রদেরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে, তারা যতক্ষণ পর্যন্ত তারা প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে, তাদের এই প্রতি বিপ্লবের স্বপ্ন অনেক আগেই ভেস্তে গিয়েছে। এখন যাতে করে ছাত্র নাগরিক নিরাপত্তা অনুভব করে, যার কারণে ছাত্র নাগরিক স্বতঃস্ফূর্তভাবে আজকে রাস্তাগুলো দখলে রেখেছে। আপনারা কী করবেন আজকে সারাদিন? আজকে সারাদিন আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে, তারপরে সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা সড়ক প্রদক্ষিণ করব। ধন্যবাদ। যেটি বলছিলেন সারাদিন অবস্থান করবে এই শাহবাগ যে চত্বর রয়েছে শাহবাগ মোড়ে, তবে তারা প্রধান যে সড়ক সেটি কিন্তু তারা বন্ধ করেনি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে এবং সারাদিন অবস্থান করবে এবং তারা সড়কে বিক্ষোভ মিছিল করবে সেটি জানিয়েছে। তবে সেটি হয়তো এখন আরও পরে হতে পারে, সে বিষয়ে তারা হয়তো পরবর্তীতে আমাদের জানাবেন। আমরা দেখেছি পাশেও আরেকটি শাহবাগ মোড়ে আরেকটি সমাবেশ চলছে, বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশের ব্যানারে আমরা দেখেছি। সেখানেও নানান ছাত্র, শিক্ষক, অভিভাবকদের প্রতিনিধিরা বক্তব্য রাখছেন এবং সবার একটাই দাবি যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই গণহত্যার বিচারের মুখোমুখি করতে হবে। তো এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য শাহবাগ থেকে। ধন্যবাদ আপনাকে।
এদিকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। রাজশাহীর 3টি পয়েন্টে, তালাইমারি রেলগেট এবং C&B মোড়ে জড়ো হয়েছে ছাত্র জনতা। সেখান থেকে সাহেব বাজার 0 পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে। রংপুরেও রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে অংশ নিয়েছে অনেকে। আন্দোলনকারীরা জানায় 15 আগস্টকে কেন্দ্র করে যেন রাজপথে কেউ কু করার চেষ্টা করতে না পারে, সেজন্য ছাত্র জনতা রাজপথে নেমেছে। দর্শক, রংপুরের পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি কর্মসূচি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। দেখাই আমরা যে আজকে রংপুরের সড়কে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে। যারা ছাত্র রয়েছে তারা কিন্তু তারা কিন্তু ধন্যবাদ বাদল। দর্শক, রাজধানীর ধানমন্ডির 32 নম্বর এলাকায় রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপুল, ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার কি কর্মসূচি দেখতে পাচ্ছেন, আর আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করছে কিনা এই মুহূর্তে জানাবেন আমাদের। মালিহা, আসলে আজকে সকাল থেকেই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে ধানমন্ডি 32-এ এবং সেই সাথে কলাবাগান, সায়েন্স ল্যাব হতে শুরু করে আশেপাশে ধানমন্ডির অধিকাংশ জায়গায় কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এবং আপনি জানেন যে গতকালকে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে 32-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে, অর্থাৎ তার 32-এর বাড়ির সামনে শ্রদ্ধা জানাবেন। সেই পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এটাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে এবং গতকাল রাত্র থেকেও তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু একেবারে বলা যায় অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা খুব শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে এবং বলছেন যে শেখ হাসিনার ফাঁসির দাবিতে তারা কিন্তু এখানে নানা বিক্ষোভ করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে স্বৈরাচারী যে শেখ হাসিনা ছিল তাকে দেশে এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং তাকে যতদিন পর্যন্ত এই বিচার কার্য সম্পন্ন করা হবে না ততদিন পর্যন্ত এই ধরনের আন্দোলন বা এই ধরনের সংগ্রাম তারা চালিয়ে যাবেন রাজপথে। এবং তারা বলছেন যে আসলে যে শেখ হাসিনা যে সাথে যারা আরও অপরাধী ছিল তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা বলছেন যে এই ধরনের কর্মকাণ্ডগুলো যারা করেছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া হবে না, তাদেরকে বাংলাদেশে এনে এবং তাদেরকে শাস্তির বিচার যতক্ষণ পর্যন্ত কার্যকর করা হবে না ততক্ষণ এই ছাত্র জনতা মাঠে থেকে তাদেরকে প্রতিহত করবে। এবং সেই সাথে ছাত্রদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা যারা নৈরাজ্য চালিয়েছিল এবং যারা অপশক্তি যারা রয়েছে তাদের বিরুদ্ধে তারা প্রতিহত করবে এবং রাজপথে থেকে তাদেরকে মোকাবেলা করবে। এবং তারা বারবার দাবি জানিয়েছে ছাত্র জনতার যে ইচ্ছা অর্থাৎ বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র গঠন, এই রাষ্ট্র সংস্কারের জন্য যা যা করা প্রয়োজন তারা সেটা করে যাবে। মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
এবার পুলিশের হাতে আটক হলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। মূলত রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় 13 আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। পরে বুধবার তাদের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রফিক, শামসুল হক টুকু সহ গ্রেপ্তার 3 জনের বিরুদ্ধে কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে? সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ডের বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কি আপনার কাছে? জানাবেন। মালিহা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের রিমান্ড গতকাল 10 দিনের মঞ্জুর করেছেন আদালত। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই রিমান্ড আবেদন করেছে কিন্তু ডিবি। এখন কিন্তু তারা ডিবি কার্যালয়ে রয়েছেন। আমরা যেটি সকালে এসে ডিবি কার্যালয়ে যেটি জানতে পেরেছি যে 10 দিনের যে রিমান্ড কার্যক্রম, সেই কার্যক্রমের প্রথম দিন আজ শুরু হয়েছে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দুইজন নেতাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গত 16 জুলাই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়, সেখানে একজন নিহত হয়। সেই মামলায় আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তারা হয়তো এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ডিবিকে দিবে। এবং আরেকটা বিষয়টাকে জানিয়ে রাখি, গতকাল রাত 11টার পর 11:15টার দিকে আসলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় যে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, এই 3 জনকে কিন্তু নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং আমরা যেটি ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।